ডিসেম্বরের চেনা শুভেচ্ছা চেনা সালাম ডিসেম্বরের স্বপ্নের বিজ্ঞাপন ডিসেম্বরের বন্ধু চেনা নিকটি ডিসেম্বরের শহরে ভালোবাসা যেন পড়েছে তারা জানে না চোরা পার্টিতে তোর সাজানো হাসি মানে সস্তার রং যখন রাখছে প্রেমিক তোমার তো মানব হুমান তুই তারা নিষ্ফল হাতের আঙুলে দৌড়াচ্ছ মুছে দিচ্ছ স্মৃতির ফল তারা জানে না তোমার অতীতটাকে সে বিষণ্ণ কার্ডিগান জানে না প্রতি ডিসেম্বরে কুয়াশায় লেখো ছদ্মনাম করেছে অনেক তবু আমার মতো তোর হৃদয় ক্ষত সাজায়নি শব্দের জানি ক্যামেরার ওপারে বিভক্ত মন অসাংবিধানিক চাই নিজেই নিজেকে যারা করেছে দমন বেঈমান আবহাওয়া
সম্পর্কের ধ্বংসস্তূপ তোমার আমার কলকাতায়। আমি মানে বলবো, তুমি যে বলছিলে যে যারা স্রষ্টা তাদের সঙ্গে একটা থাকে, তুমি নিজে ধরো ডিসেম্বরের শহরে তুমি যখন কম্পোজ করছো, মানে তুমি তুমি একটা তোমার মতো করে ভেবে করেছো। এবং আমি অনেকের কাছ থেকে শুনেছি যে এই গানটার কম্পোজিশন নিয়ে অনেক রকমের কথা, গানটার সুর যেভাবে তুমি বলছিলে যে যেভাবে করেছো, বা অন্যরা বা অন্যান্য গানের ক্ষেত্রেও যেরকম করো, সেখানে তো নিজের একটা কিছু ভাবনা রয়েছে, সেটা কিছু ভেবে করছো। সেটা কখনো ওই যে দর্শকদের সঙ্গে ক্ল্যাশ করে যাওয়ার, সেটা কোথাও কি ঠিক করে দিচ্ছে যে কোনটা এটা ইন্ডিপেন্ডেন্ট, এটা জনারটা কোথাও ভাগ করে দিচ্ছে? কিছু কিছু গান তৈরি করার ক্ষেত্রে এরকম ধরনের একটা মানে স্বতঃস্ফূর্ত একটা ভাবনা থাকে যে এরম ধরনের একটা সাউন্ড তৈরি করব। ডিসেম্বরের শহরে যখন আমি কম্পোজ করেছিলাম, আমি তখন এতটা সচেতন হয়ে করিনি। আমি জাস্ট এমনি বসে বসে গানটা শুরু করেছিলাম গাইতে গাইতে। প্রথমে ভেবেছিলাম যে গানটা আরেকটু, গানটার মধ্যে মানে বেদনা কম এবং 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 আনন্দ মিশ্রিত বা উদ্দীপনা মিশ্রিত একটা কোনো আবেগ থাকবে। সেটা দেখলাম কম্পোজ করতে করতে সেটা হলো না, একটা একটা বর্ডার লাইন তৈরি হলো, আছে একটু উদ্দীপনা আবার একটুখানি বেদনা মিলে একটা কিছু হয়তো তৈরি হলো। দুঃখ বিলাসিতা। হ্যাঁ, দুঃখ বিলাসিতা। দেখো, দুঃখ বিলাসী, আমি সেটাই বলছি যে তোমার চোখে এক ধরনের দুঃখ বিলাসিতা যেমন ধরা পড়ছে, হয়তো আরেক দর্শক বা আরেক শ্রোতার কাছে, দর্শক শ্রোতা তাদের কাছে হয়তো আরেকটা বিষয় উঠে আসছে। এইখান থেকে কিন্তু একটা নতুন রাস্তা তৈরি হওয়ার সুযোগ আছে, যেখান থেকে নতুন গান তৈরি। আলোয় ভিজবে চেনা পার্ক স্ট্রিট, তবু ট্যাক্সি ধরবে তুমি এয়ারপোর্ট নিয়ে সুটকেস ভর্তি শূন্যতায়, হাতে ছানি দেয় অন্য সব। আমি দেখেছি ভাষার দারিদ্র্য,
আমি অনির্দিষ্ট কালের জন্য বন্দী। আমরা এবার কনসার্ট নিয়ে একটুখানি কথা বলবো সৌরভদার সঙ্গে। কনসার্টের নাম ডিসেম্বরের শহর। 28 ডিসেম্বর রাত 8টা থেকে টিকিট অ্যাভেলেবেল রয়েছে insider.in এ। আপনারা তো দেখবেন, কিন্তু আমি একটুখানি এই কনসার্ট নিয়ে সৌরভদার কাছ থেকে জেনে নেবো। এই কনসার্ট করার কথা, মানে তুমি এর আগে তো সম্ভবত কনসার্ট সেভাবে করোনি, মানে ডিজিটাল কনসার্টের কথা বলছি, তো এটা মাথায় এলো কেন? কারণ আমি বলছি যে বাংলায় মোটামুটি ডিজিটাল কনসার্ট মোটামুটি লিড করছে, এরকম একটা পজিশন রয়েছে, বিভিন্ন জায়গা থেকে তো খবর পাচ্ছি, তো মোটামুটি অনেকেই শুরু করেছে, তো তুমি এখন শুরু করছো, মানে কি ভাবলে, কেমন লাগছে? কোভিড-19 এর কারণে যখন লকডাউন চলছে, তখন আমি কিছু কাজ করা শুরু করি, কিছু গান লেখা শুরু করি। সেটা লিখতে লিখতে আমার একটা জিনিস মনে হলো যে সার্বিকভাবে আমাদের সামাজিক পরিসরে অন্তরঙ্গতার একটা বিশেষ অভাব দেখা যাচ্ছে। তো সেটা কি করা যেতে পারে? আমি ভাবছিলাম যে যদি গানকে কাজে লাগিয়ে বা গান তৈরির গোটা প্রসেসটাকে কাজে লাগিয়ে যদি একটা কিছু করা যায় যেখানে এই দেওয়ালটা ভেদ করে দেওয়া যেতে পারে, এই যে স্ক্রিনের দেওয়ালটা তৈরি হয়েছে, সেটা করতে গিয়ে আমি ইন্টিমেট কনসার্টের কথা আমার মাথায় আসে এই শব্দটা, এবং তারপরে আমি সময় অতিবাহিত করি এবং সেটার পুরো ব্লু প্রিন্টটা তৈরি করার চেষ্টা করি। সেটা করতে করতে আমি প্রথমে ঠিক করেছিলাম যে ইন্টিমেট কনসার্ট এমন ধরনের একটা কনসার্টিং প্র্যাকটিস হবে, মানে কনসার্ট করাটা একটা প্র্যাকটিস, একটা জীবনযাপনের মতো। সেই কনসার্ট করাটা শুধুমাত্র 1 ঘন্টার কনসার্ট দেখতে যাওয়া চলে আসা তা নয়, একটা কনসার্ট যখন হয় তার গান তৈরি হয়, সেই গান তৈরির মধ্যে যারা যারা কনসার্টের অংশ হবেন তারা সেই গান তৈরির গোটা প্রসেসটার মধ্যে, প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করবে। সেখান থেকে আমার মনে হলো যে একটা বিশেষ জিনিস যদি করা যায়, সেটা হচ্ছে যখন নাকি আমরা গান শোনাই বা আমরা গান শুনি, সেখানে দর্শক, শ্রোতা এবং তার সাথে যিনি শিল্পী, এই দুটো গোষ্ঠী থাকেন। এই দুটো গোষ্ঠী যদি গোষ্ঠীর মতো করে না কাজ করে, যদি দর্শক বা শ্রোতা গান তৈরির কাজে যদি হাত লাগাতে পারেন, এবং সেখান থেকে যদি একটা কনসার্ট একটা মুহূর্তের মতো হয় যে আমরা যখন মুহূর্তটা ছেড়ে বেরোলাম, আমরা এটা জেনে বেরোলাম যে আমরা সবাই একটা কিছু তৈরি করবার জন্য পার্টিসিপেট করছি, অংশগ্রহণ করছি। তুমি কথায় কথায় মিথ্যে কথা বলো, আমি তারায় বসে রাখি তোমার খোঁজ, তোমার মিথ্যে দিয়েই আমার ঘরে সে আলোরে শিখায় পড়ছি এখন রোজ। তুমি কথায় কথায় মিথ্যে কথা বলো, আমি তারায় বসে রাখি তোমার খোঁজ, তোমার মিথ্যে দিয়েই আমার ঘরে আলো সে আলোরে শিখায় পড়ছি এখন রোজ। তোর মনের প্রতিবিম্ব শহর জুড়ে কারো অবিশ্বাসের আশু ছড়ায়, বোবা স্পর্শ কাতর ফোন হতে শিরায় মিশে গেছে হিংসা এখন রন্ধ্রে রন্ধ্রে যায়। আমি বাসতাম যারে প্রাণে হচ্ছে ভালো, তার কথা দেহে ঘটায় বিষয়, আমার কণ্ঠেতে নেই আশকা মনে প্রেমের মদন, ভুগছে শিকার উদাসীনতা, তোর মনের প্রতিবিম্ব এই শহর জুড়ে কালো অবিশ্বাসের অসুখ ছড়ায়, বোবা স্পর্শ কাতর ফোন হতে শিরায় মিশে গেছে হিংসা এখন রন্ধ্রে রন্ধ্রে যায়। কথায় কথায় মিথ্যে কথা বলো, আমি কারায় বসে এখান থেকে কনসার্ট দেখে কেউ একটা বেরো, তখন যাতে এটা মনে হয় যে কনসার্ট থেকে বেরিয়েছি
সেই যে একটা গান তৈরির কাজে হাত লাগিয়েছিলাম দর্শক বা শ্রোতা হিসাবে, এই গান কোনোদিন যদি কোনোদিন বাজে, কোনোদিন তৈরি হয়, রেকর্ড হয়, তখন এই গোটা কনসার্ট যারা সম্ভব করেছিলেন, যারা একসাথে শুনেছেন, দেখেছেন, গান করেছেন, তারা মিলে এটা সম্ভব করেছেন। এতে যেটা হয় সেটা হচ্ছে যে শ্রোতা বা দর্শক কোনোদিনও, আমার মনে হয় যে তারা কোনোদিনও এক ধরনের এলিয়েনেশন আসে না। আমি বলছি না আসে, বলছি না যে যারা গান করেছেন এতদিন ধরে গান শোনান মঞ্চে, তাদের মধ্যে ক্ষমতা আছেন, পারফর্মার সেই ক্ষমতার অধিকার আছে, যেটা দিয়ে শ্রোতাকে ফিল করান যে তারা সেটা অংশ। আমার শুধু মনে হলো যে সেই কাজটাকেই তো আরো দুটো পদক্ষেপ এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে, তাই এই ভাবনা নিলাম। আমি প্রথমে ভেবেছিলাম যে একদম নর্মাল ভিডিও তৈরি করবো, যেটা একটা ঘরোয়া পরিসরে গান রেকর্ড হবে, মানুষজন শুনবেন এবং তারাই পার্টিসিপেট করবেন, গান শোনা হবে এবং সেটার মধ্যে থেকে একটা গান বা একটা ভাবনা উঠে আসবে, যেটা ইন্ধন পরে সেই গানটা তৈরি হবে। তারপরে দেখলাম না, এভাবে শুধুমাত্র রেকর্ডেড জিনিসপত্র থাকলে হবে না, তাহলে ওটার যে লাইভ এসেন্সটা তাহলে মিস করে যেতে পারে। তখন আমি ঠিক করলাম যে তাহলে একটা কাজ করা যেতে পারে, আমি একটুখানি রিস্ক নিয়েই করি, একটা ডিজিটাল কনসার্ট করি। যে ডিজিটাল কনসার্ট এখন হচ্ছে, মানুষ দেখছেন, শুনছেন। ডিজিটাল কনসার্ট করলে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে পরিসরটা বেড়ে যায়, এবং সেখানে আমি ভাবলাম যে তাহলে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি ইন্টিমেট কনসার্টের মডেলটা এখানেই অ্যাপ্লাই করব এবং এখানে চেষ্টা করবো, যেটাকে আমি বলছি ইনস্ট্যান্ট সং রাইটিং, এবং সেখানে একটা ভাবনা, কথা এগুলো উঠে আসতে পারে। সেগুলোর মধ্যে থেকে আমরা যদি কিছু তৈরি করে বেরোতে পারি সেই চেষ্টা করবো। সেই কথা মাথায় রেখে এই কনসার্টটা তৈরি করা হচ্ছে মূলত। তুমি এটা বলছিলে যে থিমেটিক একটা কনসার্ট হচ্ছে, এটা তো প্রথম এরকম কনসার্ট এর আগে হয়নি, তো এই থিমেটিক কনসার্ট থিমটা নিয়ে যদি কিছু বলো। কনসার্টের থিমটা হচ্ছে 30 বছরের একটা গল্প, পৃথিবী এবং অরেলিয়ন বলে একটি গ্রহ, এই দুটো গ্রহের মধ্যে দুটো মানুষ, দুটো ক্যারেক্টার, দুটো চরিত্র, তাদের মধ্যে কিছু কথোপকথন এবং 30 বছরে যত ধরনের আদান প্রদান ঘটে এই দুটো গ্রহের মধ্যে, সেটার উপর দাঁড়িয়ে একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে, একটা গল্প তৈরি হচ্ছে। সেই গল্পটার মধ্যে থাকবে 10টা শহর, 10টা শহরের সাথে ডিসেম্বর মাসের একটা বিশেষ যোগাযোগের কথা, এবং সেটার মধ্যে থেকে একটা বিশেষ ষড়যন্ত্রের কথা উদ্ঘাটন করা হবে কনসার্টের শুরু থেকে শেষ পর্যন্ত। সেটা আমরা সবাই মিলে করবো আশা করছি। আমি এখনো জানি না কিভাবে সেটা হবে, আমি শুধু ভেবেছি, আমার সেই অ্যাম্বিশন আছে, আমি জানি না সেটা পারবো। যদি পারি তাহলে ইচ্ছেটা হচ্ছে যে এই 10টা শহর এবং তাদের সাথে ডিসেম্বর মাসের যে যোগাযোগ, সেই গল্প বলতে 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 আমরা একটা বিশেষ ষড়যন্ত্রের কথা বলবো, যেটা মানব সভ্যতার ইতিহাসকে প্রভাবিত করে এসেছে গত 300 বছর। মানে এই কনসার্টটা মোটামুটি হচ্ছে, তুমি গান গাইছো এবং এই গল্পটা তুমি বলবে যে যেভাবে গানটা সেভাবেই সাজাচ্ছ এবং সেটা শেষ হবে। যদি তুমি কনসার্ট থেকে যে কোনো প্লেলিস্ট থেকে যদি একটা গান আমাদের শোনো। বেশ, একটা গানের ছোট্ট অংশ শুনেছি। প্রত্যেক শহরে গায়ে অগুন্তি লেগে আছে, ইতিহাস ক্ষত ভোলার গান। প্রত্যেক শহরের গায়ে অগুন্তি ক্ষত লেগে আছে, ইতিহাস ক্ষত ভোলার গান। এই যে কনসার্টটা অ্যারেঞ্জ করছো, এখানে মানে কিভাবে অ্যারেঞ্জ করলে, কাদের মানে ইন্ডাস্ট্রি থেকে কারোর কোনো সাপোর্ট বা কিভাবে এটা প্ল্যানিং করলে? কনসার্টের কথা যখন ভাবি তখন আমরা কিছু এন্টারপ্রেনার্স, কিছু মিউজিশিয়ান, কিছু আর্টিস্ট, ফিল্ম মেকার, সবাই নতুন,
আমরা সবাই ইয়াং, কথাগুলো শুনতে যতটা বড় লাগছে, আমরা খুব সহজভাবে একটা ভাবনা নিয়ে কাজ করা শুরু করি এবং সেটা মেটেরিয়ালাইজ করে এভাবে, যেটার পোশাকি ফর্মটা হচ্ছে এখন এরকম যে ইভেন্চুয়ালি ইয়ার্স তাদের এবং ইন্টিমেট কনসার্টস উইথ সৌরভ তারা যৌথভাবে একটা প্রয়াসে এলেন। একটি প্রয়াসের মাধ্যমে আমাদের প্রয়াস এটাই যে আমরা একটা থিম্যাটিক কনসার্ট সম্ভব করব। সেখানে ইউনিক যে বিশেষত্ব সেগুলো আমি বললাম, একটা থিম, একটা গল্প, ইনস্ট্যান্ট সং রাইটিং, এই বিশেষ ব্যাপারগুলো আমরা করবো ভাবলাম। যখন আমরা এই পরিকল্পনাটা নিচ্ছি, সেই পরিকল্পনাটা নেওয়ার সময় কিন্তু আমাদের মাথায় ছিল যে স্থান একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এখানে। কারণ যদি আমি বলি ইনস্ট্যান্ট সং রাইটিং, যেখানে আমি বলছি যে পারফর্মার এবং অডিয়েন্স সেখানে যে দূরত্ব আছে সেটা মেটানোর চেষ্টা করা হচ্ছে, আমি বলছি যে কোভিড-19 ডিস্টেন্স তৈরি করে দিয়েছে, ব্যবধান তৈরি করে দিয়েছে। ইন্টিমেট কনসার্ট ইন্টিমেসি আবার করে ফিরিয়ে আনার চেষ্টা করছে বা নতুন করে তৈরি করার চেষ্টা করছে। সেক্ষেত্রে যেই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে পারফর্মার পারফর্ম করবেন, শ্রোতারা গান শুনবেন, সেই জায়গার একটা বিশেষত্ব থাকবে। তার কারণ হচ্ছে, কারণ সেই দিনের শেষে গল্প বলবে কিন্তু একটা স্থান, গল্প কোনো মানুষ বলবে। সেদিন গায়কও বলবেন না, শিল্পীও বলবেন না, শ্রোতারাও বলবেন না, একই মঞ্চে যারা থাকবেন সেই মঞ্চ গল্প বলবে। এটার জন্য আমরা তখন স্পেসিফিকলি অনেকগুলো জায়গার খোঁজ করছি। কোথায় করা যেতে পারে? স্টুডিওতে করা যেতে পারে, একটা ঘরে করা যেতে পারে, রাস্তায় করা যেতে পারে, একটা মঞ্চ করে করা যেতে পারে, কোথায় করা যেতে পারে? এটা করতে করতে আমরা এই জায়গাটিতে, এখানে আমরা অলরেডি নাম দেখতে পাচ্ছি, আমি জানি না সবাই দেখতে পাচ্ছেন, ক্যাফে লেখা আছে জিজি র‍্যাপসডি ইন ইওর প্লেট, ক্যাফে বিস্ট্রো। জিজির সম্বন্ধে শুনলে বোঝা যাবে যেখানে বিস্ট্রো শব্দটা একটা বিশেষ ভূমিকা পালন করছে। এবং আমরা যখন এই জায়গাটার পরিকাঠামো দেখলাম এবং সেই ভাবনাটার উপর দাঁড়িয়ে জায়গাটি তৈরি করা হয়েছে, আমাদের মনে হলো যেই ভাবনা বা যেই চেতনাটা আমরা সেই দিনের জন্য, সেই সন্ধ্যের জন্য সবার মধ্যে সঞ্চারিত করতে চাইছি, তার জন্য একটা যোগ্য জায়গা হতে পারে হয়তো জিজি। আবার সেটা বোঝা যাবে সেই দিন যে সেটা কতটা সার্থক হচ্ছে। কিন্তু এক্ষেত্রে ইভেন্চুয়ালি ইয়ার্স, ইন্টিমেট কনসার্টস উইথ সৌরভ এবং জিজি ক্যাফে বিস্ট্রো, আমরা একসাথে মিলে এসে কাজটা করছি। আপাতত সবাই এই প্রচেষ্টাতেই আছি যে এই কাজটার শেষে আমরা এক ধরনের অন্তরঙ্গ আবহাওয়ার জন্ম দিতে পারবো, যেখানে বছরটা একটা ভালো সুরে শেষ হয় এবং সেই ইন্ধন নিয়ে যাতে বছরটা ভালোভাবে শুরু করতে পারে। এই খুব খুব ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন প্রচেষ্টা থেকেই এটা আমরা দাঁড় করাচ্ছি। আপাতত আর কোনো ধরনের সাহায্য বা আর কোনো ধরনের কোনো ইন্ধন আলাদা করে কিন্তু এখানে যোগানো হচ্ছে না। আমি বলবো যে সবাই এর আগে যে ডিজিটাল কনসার্ট হয়েছে, নয় নিজেদের বাড়িতে সেট আপ করে হয়েছে, তারা করেছেন, এবং নয়তো বিভিন্ন প্রোডাক্ট মানে স্টুডিওতে গিয়ে তারা করেছেন। অ্যাজ অ্যান আর্টিস্ট, তোমার যে এই একটা ক্যাফের মধ্যে আমি একটা কনসার্ট করবো, ডিজিটাল কনসার্ট করবো আর কি, সেখানে লাইভ স্ট্রিমিং হবে, সবাই দেখবে, এটা ভাবাটাও তো একটা মানে একটা অন্যরকম একটা চিন্তা ভাবনা। সেটা তোমার কাছে কি কোনো চ্যালেঞ্জিং লেগেছিল যে এটা একটু শক্ত হবে? কেননা স্টুডিওতে সেই সেটা সুবিধাজনক ভাবে পাওয়া যায়, বাড়িতেও যারা করেন তারা নিশ্চয়ই সেভাবে সাজিয়ে নেন, কিন্তু এখানে তোমাকে একটা ক্যাফের মধ্যে সেই জিনিসটাকে তোমাকে সাজাতে হবে, এটা কতটা চ্যালেঞ্জিং? সেটা ভীষণ চ্যালেঞ্জিং, মানে এতটাই চ্যালেঞ্জিং যে আমার কাছে উত্তর নেই। আমি বলতে পারবো না যে এভাবেই করবো, হয়ে যাবে, কারণ আমি জানি না। কারণ ইকুয়ালি আমরা সবাই প্রতি মুহূর্তে পরিশ্রম করছি এটা সম্ভব করবার জন্য। যিনি এই জায়গাটির ওনার, তিনিও চেষ্টা করছেন এই জায়গাটিকে কিভাবে একটা অর্থ দেওয়া যেতে পারে। এটা তো শুধুমাত্র একটা স্টেজ না যেখানে দুটো গান বাজনা শোনাবে, 5 জন শুনবে, টিকিট কেটে আসছে, ব্যাপারটা এরকম নয়। মঞ্চটার একটা অর্থ আছে, অর্থপূর্ণ হলে সেটা মঞ্চ, না হলে সেটা মঞ্চ না। তিনিও তার মতো করে চেষ্টা করছেন এই জায়গাটির মধ্যে থেকে একটা অর্থ কিভাবে তুলে ধরা যায়, যে অর্থটা ইন্ধন হবে বছরের শেষ এবং বছরের নতুন বছরের জন্য। ইকুয়ালি আমরাও সবাই চেষ্টা করছি যে কিভাবে আমরা সেটা করতে পারি। তাই চ্যালেঞ্জিং, এটা এতটাই চ্যালেঞ্জিং যে আমরা জানি না কিভাবে এখনো করবো। করার পরে জানতে পারবো যে আমরা সত্যি পারছি কি পারছি।
হ্যাঁ, তুমি যখন এই জায়গার যার যিনি কর্ণধার তার কথা বলছো, তাকে তাহলে আমরা একটু আলোচনা দেখে নিতে পারি আমরা তাহলে। কিন্তু সেখানে যাওয়ার আগে তুমি যদি একটু আর একটা গান আমাদের শুনিয়ে দাও, তোমার যে কোনো পছন্দের। তুমি ঠুনকো ঠুনকো লড়াই আছো সেই, আমি নৃশংস এক যুদ্ধ ফেরত। তোমার গণ্ডিবদ্ধহীন বাহাদুরি, তুমি দুর্ব্যবহারে বাহন। তুমি ছিন্ন ছিন্ন বিভেদ করছো সেই, এটা যুদ্ধ স্কন্ধে যুদ্ধে যাবার জোর। তুমি আত্মমন্থতার এক উদাহরণ, তুমি শিক্ষাপ্রাপ্ত অভদ্র লোক। আমার চোখ দেখছে সকল চক্রানি, আর ভোজন করছে সব অভদ্রতা। পেয়েছি আমাদের আড্ডার মাঝে এই ক্যাফের যিনি কর্ণধার তাকে, মনুস্মিত ব্যানার্জিকে, তাকে স্বাগত জানিয়ে বিভিন্ন টপিকে। আপনার কাছ থেকে জিজ্ঞেস করবো যে এই যে কনসার্টটা হচ্ছে, এই যে ইন্টিমেট কনসার্টটা আপনার এখানে হচ্ছে, তো সেটা নিয়ে আপনি কিভাবে দেখছেন সেটাকে? যখন ইভেন্চুয়ালি ইয়োজ আর সৌরভ আসে আর কি এখানে, অ্যান্ড দে ফেল্ট কে এইটা এমন একটা জায়গা যেখানে তারা এক্সপ্লোর করতে পারে তাদের আর্টকে, অ্যান্ড আই এম ইকুয়ালি হ্যাপি কে আমি এই জায়গাটা তাদেরকে দিতে পারছি। আমি যখন জিজি বানাই তখন আমি একটা পার্টিকুলারলি একটা স্টেজ রাখি যেখানে আর্টিস্টরা এসে পারফর্ম করতে পারে, এক্সপ্লোর করতে পারে আর্টসকে, কমার্শিয়ালি না হলেও ইভেন জ্যামিং সেশন অলসো, মানে হাউ এভার দে ওয়ান্টেড। তো সেই ইন্ডিপেন্ডেন্সটা আমি দিতে চেয়েছি উইথ মাই প্রজেক্ট। তো আই এম হ্যাপি কে ইভেন্চুয়ালি ইয়োজ বা সৌরভ এই প্রজেক্টটা করছে এখানে, অ্যান্ড উই আর লুকিং ফরওয়ার্ড। খুব পজিটিভ একটা ভাইব আছে। আর মোস্ট ইম্পর্টেন্টলি যখন ফার্স্ট ডে আমরা মিট করেছিলাম তখন আমরা সেই ভাইবটা এক্সচেঞ্জ করেছিলাম, সেই পজিটিভ ভাইবটা, যে ইয়েস উই ক্যান ডু ইট। কেন কি আমরা সবাই একটা ইয়াং, তো বিং মিলেনিয়ালস উই হ্যাড দ্যাট থট প্রসেস অ্যান্ড উই কুড ম্যাচ দ্যাট। লেটস সি এরকম এটা যদি সাকসেস হয় তাহলে দুজনের পক্ষেই খুব একটা ভালো হবে, বা মানে উই অল উইল বি হ্যাপি। কেন কি এটা পেছনে একটা অনেকটা হার্ডওয়ার্ক আছে। শুধু আমার জায়গাটা প্রিপেয়ার করবার পেছনে নয়, যে আর্টিস্ট আছে সেও দিনরাত এটাকে নিয়ে ভাবছে, করছে। ইভেন্চুয়ালি ইয়োজ তারা অর্গানাইজ করছে, এভরিওয়ান ইজ ওয়ার্কিং হার্ড। তো 28 ডিসেম্বর যদি কনসার্টটা সাকসেস হয় দেন উই অল উইল বি হ্যাপি, অ্যান্ড আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড। তাহলে পরবর্তী মানে ফিউচার যে এখানে অন্যান্য কনসার্ট ইন্ডিপেন্ডেন্ট বা যাই বলি না কেন যে কোনো আর্টিস্টদের, তাহলে সেক্ষেত্রে এখানে একটা একটা প্ল্যাটফর্ম হতে পারে কনসার্ট বা তাদের আসার জন্য এক্সপ্রেস আর্ট করা, মানে আর্টের এক্সপ্রেস করার জন্য। ডেফিনেটলি আমি যেটা বললাম আর কি, আমি যখন বানিয়েছিলাম এটা, তো আমি পার্টিকুলারলি একটা স্টেজ বানিয়েছি যেখানে মানে আর্টকে এক্সপ্লোর করতে আমি দিতে চাই। বা আমি নিজে হয়তো গিটার বাজিয়ে গান গাই না, আমি সেভাবে পারদর্শী নই, বাট আই লাভ আর্ট অ্যান্ড আই লাভ সিঙ্গিং বা যেটাই হোক আর কি, মানে আই লাভ দ্য আর্ট। তো আই উড ওয়ান্ট কে যাতে আর্টিস্টরা আসে আর পারফর্ম করে, আর আমি যদি স্টেজটা বা প্ল্যাটফর্মটা দিতে পারি, I would be very much happy. সেদিনকে কিভাবে সাজানোর প্ল্যানিং রয়েছে কনসার্টের জন্য? মানে এর আগে কি কনসার্ট হয়েছে এখানে? হ্যাঁ, এর আগে কনসার্ট হয়েছে, কিন্তু লাইভ কনসার্ট হয়নি, ডিজিটাল কনসার্ট যেটা সেটা হয়নি। বাট হ্যাঁ, মানে ওপেন কনসার্ট হয়েছে স্টেজের উপরে। আর 28-তে আমরা সবাই জিজি টিমেরা সবাই মিলে ডিসাইড করেছি যে যেহেতু আমার ইন্টেরিয়রটা আমার একটা অ্যাস্থেটিক লুক আছে, সেই ইন্টেরিয়রটাকে আমরা ইউজ করব ম্যাক্সিমাম ওয়েতে। কেন কি এই কনসার্টের কনসেপ্টটাও খুব ইউনিক। তো আই থিঙ্ক আমাদের ইন্টেরিয়রের সাথে আর বেসিক অ্যামিনিটিস, কেন ক্রিসমাস আসছে, সেই ক্রিসমাসেরও তো একটা চলছে আর কি পরিকল্পনা, সাজানো হবেই। আই থিঙ্ক ব্লেন্ড করবে খুব সুন্দরভাবে জায়গাটাকে মানাবে, আর ক্রাউডও খুব এনজয় করবে।
তোমাকে জিজ্ঞেস করবো সৌরভ দাকে, যে তুমি যখন এখানে এলে আর কি, এসে যখন যেভাবে অ্যাপ্রোচ করেছিলে, তারপরে কিভাবে অ্যাপ্রোচ করলে এবং তারপরে ঘটনাটা যদি একটুখানি শেয়ার করো। আমি এখানে র্যান্ডমলি এক বন্ধুর সাথে একদিন আসি, চা কফি খেতেই এসেছিলাম। তো আমরা এখানে বসেছিলাম এবং অনেকক্ষণ সময় কাটানোর পরে এই জায়গাটা দেখে, এবং এই জায়গাটা বিশেষ করে যেই জায়গাটায় আমরা এখন বসে আছি, তুমি একটু আগে বললেন যে একটি ছোট্ট মঞ্চ, এটাকে মঞ্চ বলা যায় না, আবার মঞ্চ, তাই না? ছোট্ট মঞ্চ যেখানে একটা ঘরোয়া আবর্তে একটা মানুষ বসতে পারবেন, কিছু একটা গান টান গাইতে পারবেন, শোনাতে পারবেন, সেইটা ভালো লেগেছিল। এটা দেখবার পরে আমি এবং আমার আমি আমার বান্ধবী একসাথে কথা বলছিলাম যে এই জায়গাটা কিরকম হতে পারে। এবং আরেকটা বিশেষ বিষয়, আমরা যখন এখানে প্রায় 1.5 ঘন্টা মতো এখানে ছিলাম, এবং সেদিন মনস্মিত বাবুর সাথে আমাদের দেখা হয়নি, কিন্তু যারা ছিলেন তাদের সাথে কথোপকথন হয়েছে। এবং আমরা এটা ফেরবার সময় বলেছিলাম যে একটা অন্তরঙ্গ ভাব, একটা ভাইব ছিল এখানকার মানুষজনের কাছে, যারা আমাদেরকে সার্ভ করেছেন, বিভিন্নভাবে হেল্প করেছেন, যারা দেখিয়েছেন, সেটা ভালো লাগছে। তাই জিজ্ঞেস করেছিলাম যে এখানে গান বাজনা হয়, এইটুকুই জিজ্ঞেস করেছিলাম যে গান বাজনা হলে এসে শুন। তখন বিশ্ববাবু এখানে যিনি কর্মরত, তিনি জানালেন যে এখানে গান বাজনা হয় এবং হচ্ছে, মানে সেই স্রোতটা শুরু হয়েছে। তখনই কথোপকথন হয়, তখনই মাথায় আসে, এবং আমরা দুম করে একদিন দেখা করে এটা আলোচনা করে ফেলি যে এটা করা যায়।